দেখো কিছুদিন আগে আমি একটা নোটিফিকেশন দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের কিছুদিনের মধ্যে একটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে WBGHRBর পক্ষ থেকে। তো সেটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে, যেই নিয়ে আবার নতুনভাবে বলার কিছু নেই। তোমরা অনেকেই জেনে গিয়েছো যে নোটিফিকেশন এই হচ্ছে তোমার ভ্যাকেন্সি, যে তোমার BSc নার্সিংদের কি দিয়েছে, পোস্ট বেসিক জিএনএম মেল আর ফিমেল কীরকম কি ভ্যাকেন্সি দিয়েছে সব কিছুই বলা হয়েছে। এরপর দ্বিতীয় জিনিস একটু ভালোভাবে আমরা বলি যে এটা তো দিয়েছে, এটা আমরা দেখে নিয়েছি, কিন্তু আমরা এর যে মেন নোটিফিকেশন সেই নোটিফিকেশনটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করবো, কারণ প্রচুর জিনিস বিগত বছরের নোটিফিকেশনের থেকে চেঞ্জ করেছে। বেশ কিছু ভালো জিনিস আছে, বেশ কিছু খারাপ জিনিস আছে, যেগুলো তোমাদের জানা দরকার। কারণ এটার উপর বিচার করে পরে তুমি যদি এতদিন ধরে ভাবছিলে যে তুমি একটা চাকরি পেয়ে যাবে খুব ইজিলি, এটা হতে পারে যে তুমি কিন্তু চাকরি থেকে হেঁটে যেতে পারো। এমন বাজে কিছু কিছু সিস্টেম করেছে যে তুমি যখন তোমার মার্কস ক্যালকুলেশন করবে দেখতে যাবে যে তোমার মার্কস হচ্ছে তোমার যেরকম তুমি আগে প্রেডিক্ট করেছিলে, এখন করতে গিয়ে পরে দেখবে তোমার 7-8 মার্কস কমে যাবে। এতটাই বাজে একটা সিস্টেম করেছে। তো সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেব। সবচেয়ে প্রথমে আমরা একটু বলে নিই যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 13/8 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 3/9 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কোন ওয়েবসাইটে চলবে এগুলো নতুন বলার কিছু নেই, hrb.wb.government.in এই ওয়েবসাইটে চলবে, ওটা WBHRBর ওয়েবসাইটে চলবে। যখন শুরু হবে তখন আমি আলাদাভাবে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কী কী ডকুমেন্টস লাগছে না লাগছে সব কিছু আমি বলে দেবো। আচ্ছা, কত টাকা তোমাদের লাগছে? 210 টাকা লাগছে। আর তোমাদের স্যালারি বলেছে কি 39,500 টাকা তোমাদের স্যালারি, তার সাথে আরও অনেক কিছু অ্যালাউন্স তুমি পাবে, ড্রেসের অ্যালাউন্স আর এগুলো থাকবে, আরও অ্যাড হবে। এটা তুমি 39,500 টাকা তুমি পেতে চলেছো, এইটুকু তুমি ধরে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু চলে আসি যে এইখান থেকে আমরা ধীরে ধীরে বলতে থাকছি যে তোমাদের কী কী জিনিসকে চেঞ্জ করেছে। গোটা নোটিফিকেশনটা দেখে পরে তুমি তো বুঝতে পারবে না যে কতটাই কি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এত বড় টিম আছে, তো আমরা রিসার্চ করার পর দেখেছি যে এই জায়গাগুলো তোমাদের জানাটা খুবই জরুরি। বিগত বছরের তুলনায় এবছর কিন্তু চেঞ্জ করেছে। প্রথমত একটা জায়গায় আসি যে যদি তোমার রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা হয়, ফিমেল আর মেল যারা জিএনএম করবে তাদের মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। বিএসসিরা শুধুমাত্র ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে, মেলরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর জিএনএমে মেল আর ফিমেল এদের রেজিস্ট্রেশনটা কখন পেতে হবে বা বিএসসিদের রেজিস্ট্রেশন কখন পেতে হবে খুব ভালো করে লক্ষ্য করবে। বলছে যে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার জবে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট 3/9/2025। যারা এবছর জাস্ট পাস আউট করে বেরিয়েছো, কিছুদিন আগে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়ে পরে এলে কলেজে, সম্ভবত তোমরা এই 3/9-এর মধ্যে রেজিস্ট্রেশন পাবে না। অর্থাৎ তোমাদের যে ব্যাচটা সেই ব্যাচটা এই রিক্রুটমেন্টের আওতায় পড়বে না। তাহলে ভেঙে পড়ার কিছু নেই, ভিডিওটা দেখো, তোমাদের জন্য অনেক কিছু থাকছে, তোমাদের জন্য একটা ভীষণ বড় সুযোগ আছে, সেটাও আমি বলবো একটু ওয়েট করে যে যতদূর সম্ভব তোমরা এই ডেটের মধ্যে রেজিস্ট্রেশন পেতে পারবে না। এবার হিসাব মতো যেই পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটা খুবই কম। হিসাব বলে যে এবছর টোটাল 15,000-এর মতো নার্সকে রিক্রুট করার দরকার ছিল, প্রায় 15,000-এর মতো নার্স রিক্রুট হওয়ার দরকার আছে, মানে যেটা নিড আছে সেটা হচ্ছে 15,000 মিনিমাম আছে। কেন বলছি তার পিছনে লজিক আছে, তার জন্যই বলছি। এরপর যখন একটা নার্সিং সবারকার মিলিয়ে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও বলা হয়েছিল 7 থেকে 7,500 ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু বেরালো 5,018টা ভ্যাকেন্সি। এবার এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, আমরা অনেক সিনিয়ররাও কনসাল্ট করে দেখেছি বা অনেক স্টুডেন্টদের সাথেও কথা বলে দেখছি, অনেক কিছু করে পরে দেখা গেছে যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে যতদূর সম্ভব আশা করা যায় এটা একটা ব্যাকলগ ভ্যাকেন্সি। ব্যাকলগ ভ্যাকেন্সির অর্থ কি, যে আগে যেই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে 2 বছর ধরে, সেই ভ্যাকেন্সির মধ্যে বেশ কিছু ভ্যাকেন্সি ছিল যেগুলো ফুলফিল হয়নি, সেগুলোকে অ্যাকুমুলেট করে পরে এই ভ্যাকেন্সিটা বের করা হয়েছে। অর্থাৎ তোমরা ধরতে পারো যে এই ভ্যাকেন্সির পর এটা একটা ফার্স্ট ভ্যাকেন্সি, এটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি। এরপরে আরও একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে এই বছরেই, সেটা ডিসেম্বর মাস নাগাদ বেরোতে চলেছে। আমি এটা পুরো কনফার্ম হয়ে বলছি না, কিন্তু তোমরা ধরে রাখতে পারো এটা বেরোতে চলেছে। তার পিছনের কারণ কি, কারণ এবছর 15K এর মতো নার্সিং রিক্রুটমেন্ট ছিল, তার মধ্যে মাত্র 5,000 করছে। আমি মানলাম যে আরও এত না করলেও আরও 5,000 ভ্যাকেন্সি বেরোবে, মিনিমাম বের করা উচিত। কারণ যেটা ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যখন আন্দোলন হয়েছিল তখন 7,500-এর প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা প্রথমত করেনি। দ্বিতীয় জিনিস যে এটা একটা ব্যাকলগ ভ্যাকেন্সি, শুধুমাত্র এক্সট্রা 200 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কোথার থেকে সেটা এসছে, এই যে ইডাব্লিউএসদের এই ভ্যাকেন্সিটা ঢুকেছে। তুমি দেখো এই যে এইখান থেকে জিএনএমদের এক্সট্রা 200টা ভ্যাকেন্সি দিয়েছে, আর বিএসসিদের 103টা ভ্যাকেন্সি দিয়েছে এক্সট্রা, তার বেশি কিছু নয়। তার সাথে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাবে যে জেনারেলদের তুলনায় এসসিদের ভ্যাকেন্সি হচ্ছে দ্বিগুণ। এরপর এটা কি জন্য হয়েছে এটা একটু ভালো করে বোঝায় যে এটা ব্যাকলগ ভ্যাকেন্সি কেন বলা হচ্ছে। এর প্যানেল লিস্টে একটু লক্ষ্য করো, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে প্যানেল লিস্ট, সেই প্যানেল লিস্টে ইউআরদের 765টা ইউআরদের ভ্যাকেন্সি ছিল। ভ্যাকেন্সি কত ছিল? নোটিফাইড ভ্যাকেন্সি ছিল 765টা। নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য প্যানেল লিস্ট কত ছিল? 765 জনকেই নেওয়া হয়েছিল। কিন্তু
তুমি যদি এসসিদেরটাতে দেখো, দেখতে পাবে 859 জনের ভ্যাকেন্সি ছিল, কিন্তু নেওয়া হয়েছিল মাত্র 198 জনকে। তাহলে দেখো এই মানে 700 জন, প্রায় 650 জনের মতন ক্যান্ডিডেটকে নেওয়াই হয়নি। মানে ভাবতে পারছো, এই যে এইখানে যে রিক্রুটমেন্টটা হয়েছিল টোটাল 2516 জনকে চাকরি দিবে বলেছিল, কিন্তু দিয়েছিল কতজনকে? 1227 জনকে। সিমিলার হয়তো ওবিসি এর ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছিল, পিডাব্লিউডির ক্ষেত্রে ঘটেছিল, এসটিদের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছিল। এই যে এগুলো যেগুলো এক্সট্রা বাড়তিগুলো রয়ে গেছে, হিউজ বাড়তি রয়ে গেছে, এই ভ্যাকেন্সিগুলোকে যুক্ত করে পরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা তার সাথে বেশ কিছু অ্যাড করা হয়েছে। এর জন্য বলা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি আশা করা যাচ্ছে। ওর জন্যে মানে যতজন আমরা কনসাল্ট করেছি, ইভেন ডব্লিউবিএনসির অনেক টিচারদের সাথেও কনসাল্ট করার পর দেখেছি, সবাইকারই একটাই বক্তব্য, আশা করা যায় যে আমরা আবার দেখতে পাবো যে ডিসেম্বর মাস নাগাদ আবার একটা সেকেন্ড রিক্রুটমেন্ট বেরোবে। এরপর দ্বিতীয় জিনিস কি বেরোবার পিছনে 2 বছর ধরে স্টুডেন্টরা বসে আছে, এমনকি ভাবতে পারে 3 বছরও ভাবা যেতে পারে, না ভাবার কোনো কিছু নেই। তো 3 বছর ধরে যে পরিমাণে স্টুডেন্ট বসে রয়েছে, তার সাথে ব্যাঙ্গালোর থেকে অনেক স্টুডেন্ট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করে পরে এখানে বসে রয়েছে, এত কিছুকে যখন তুমি জুড়বে সেইটার রেসপেক্টে এই ভ্যাকেন্সিটা খুবই কম। আগের বছরে যখন রানিং চলছিল করোনার সময়তেও, তার পরের বছরগুলোতেও যদি তুমি দেখো এর থেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু এবছর সেটা বেরোয়নি। দ্বিতীয় জিনিস কি, যে এখন ধরো ভ্যাকেন্সি বের করে দিল, এত ফাস্ট প্রসেসিংয়ের মধ্যে করছে, মানে খুব দ্রুত তোমাদের হচ্ছে জয়েনিং হয়ে যাবে। সামনেই ভোট, সেই ভোটের জন্য গভর্নমেন্ট যদি ইমপ্রেশন বাড়াতে হয় গভর্নমেন্টকে, ভোটের আগেটাতে হলেও একটা নোটিফিকেশন কিন্তু বের করতে হবে যে ভোটের সময় সময় করে জয়েনিং দেবে। তার জন্য বলছি যে আরেকটা নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা খুবই প্রবল। এরপর আমরা বেশ কিছু জিনিসগুলোতে যেগুলো বলে বলে যাচ্ছিলাম সেগুলোতে একটু আসি। তাহলে বুঝতে পারলাম যে তোমার যারা এবছর বেরিয়েছে পাস আউট করে, যারা এই জাস্ট রেজিস্ট্রেশন করলে, তারা কিন্তু এবছর এলিজিবল হওয়ার সম্ভাবনা নেই, কারণ লাস্ট ডেট অফ সাবমিশন মানে তোমাকে সেপ্টেম্বরের প্রথমে আর কি পেয়ে যেতে হবে, আগস্টের লাস্ট উইকে তোমাকে হাতে পেতে হবে, তো সেটা একটু পসিবল নয় আর কি এবছরের জন্য। এবারে আসি সবচেয়ে ভাইটাল যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই পেজটা। তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এই জিনিসটা ভাবলে, যারা ভাবতে পারবে এটা এত বাজে একটা জিনিস করেছে। প্রচুর ছেলে মেয়ে যারা এতদিন ধরে ভাবছিল যে আমার কনফার্ম একটা চাকরি হয়ে যাবে, ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে, এবার থেকে তোমার কিন্তু ইন্টারভিউ দিলেও চাকরি না হতেও পারে এই জায়গাটার জন্য। কেন? কারণ তোমার যে একাডেমিক মার্কস, দেখো আমাদের মার্কস ডিভিশনটাতে কি, একাডেমিক 75%, এক্সপিরিয়েন্সে 10% আর ইন্টারভিউ 15% জানি। এই একাডেমিকে 75%-এর মধ্যে যারা বিএসসি রয়েছে তাদের এইচএসে থাকবে 25 মার্কস, আর হচ্ছে তোমার বিএসসির থেকে যেটা কলেজে পড়ছো সেটাতে থাকবে 40 মার্কস। আর জিএনএমদের ক্ষেত্রে কি হবে, জিএনএমদের ক্ষেত্রে হচ্ছে তোমার এইচএসে থাকবে 30 মার্কস, আর হচ্ছে জিএনএম যে পড়ছো সেটার থেকে থাকবে 40 মার্কস। এবারে আসছি এই এইচএসের মার্কসটা নিয়ে প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। এইচএসের মার্কসে এইখানে একটা ভীষণ বাজে জিনিস করেছে, বলছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন or its equivalent fill up total marks all subject including elective additional subject show in the mark sheet। মানে তোমরা জানো ম্যাক্সিমাম যারা বিএসসি করতে গিয়েছো তাদের এতটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ তারা সবাই সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্সের স্টুডেন্ট মানে 90% কি 95% স্টুডেন্টদের বেস্ট অফ 5 ধরা হয়, 5টা সাবজেক্টও খুবই ভালো হয়, কিন্তু যে 6 নাম্বার সাবজেক্টটা থাকে সেই 6 নাম্বার সাবজেক্টের মার্কসটা খুবই কম হয়। খুবই কম মানে সায়েন্সে তো এটাও দেখা যায় যে 6 নাম্বার সাবজেক্টে সেই ছেলেটা ফেল করেছে, কিন্তু এখন তুমি যখন যোগ করবে তখন বলছি 6টা সাবজেক্টকে যোগ করতে হবে। 5টা সাবজেক্টে যখন যোগ করছিলে তোমার ধরো যে পার্সেন্টেজ আসছিল সেটা 95% আসছিল, কিন্তু যখন তুমি 6টা সাবজেক্ট যোগ করতে যাচ্ছ, যেহেতু লাস্টের সাবজেক্টটার মার্কস তোমার ভালো আসছে না, সায়েন্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের, তখন কিন্তু এই যে পার্সেন্টেজটা কমে করে ঘচ করে 90% চলে আসছে। আর এখানেই আগের প্রেডিকশনের তুলনায় 3-4 নাম্বার 5 নাম্বারের একটা গ্যাপ চলে আসছে, যেটা কিন্তু ভীষণ বড় ব্যাপার। তুমি 3-4 নাম্বার অন্যদের থেকে পিছিয়ে যাবে। এরপর যারা সায়েন্স থেকে এএনএম জিএনএম করতে গেছো তাদের কিন্তু ভীষণ বড় বিপদে পড়বে, কারণ আর্টস থেকে যারা এএনএম জিএনএম করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি যে আর্টসের এই যে আমাদের সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে 6 নাম্বার সাবজেক্টটাতে অনেকে ফেল করে যায়, অনেক কম মার্কস পায়, কিন্তু আর্টসের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না অতটা, ঠিক আছে? তো আর্টসের ক্ষেত্রে তোমার 6 নাম্বার সাবজেক্টে তো মোটামুটি মার্কস থাকে, কিন্তু যাই সায়েন্স থেকে জিএনএম করতে গেছে না সে ওখানে ফেসে যাবে। সেখানে আর্টসের ছেলেরা একটু হলেও বেনিফিট পাবে সায়েন্সের ছেলেমেয়েদের তুলনায়, কারণ এইখানে এই ইলেকটিভ সাবজেক্ট বলো, অ্যাডিশনাল যে সাবজেক্টগুলো মানে বেস্ট অফ 5 আমাদেরকে দেওয়া চলছে না, তোমাকে 6টা সাবজেক্টেরই মার্কসকে ক্যালকুলেট করে বলে সেই পার্সেন্টেজটা দিতে হচ্ছে। এখানে কিন্তু একটা বিশাল বড় হেরফের হবে। দ্বিতীয় জিনিস আমরা একটু দেখি, এইখানে একটা মার্কসের স্ল্যাব ফেলা হয়েছে, এটা দুর্দান্ত একটা জিনিস করা হয়েছে।
দুর্দান্ত জিনিস কেন বলা হচ্ছে সেটাকে আমি একটু বুঝাই যে কি করা হয়েছে। এখানে একটা স্ল্যাবের মতন ফেলা রয়েছে, সেই স্ল্যাবটাতে কি করেছে এবছর খুব সুন্দর জিনিস করেছে। বলছে যে তুমি ধরো কলকাতা মেডিকেল কলেজে পড়তে, আরেকজন পড়তে হচ্ছে একটা প্রাইভেট কলেজে। তুমি কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করে পরে তুমি পেয়েছো 75%, আর একজন প্রাইভেট থেকে পড়াশোনা করেছে, সেই ছেলেটা প্রচুর নাম্বার পেয়ে গেছে। নাম্বার পেয়ে কত পেয়ে গেছে? 80% নাম্বার পেয়ে গেছে। কারণ এই জিনিসটা একটা চলে থাকে যে প্রাইভেটে বেশি নাম্বার দিতে, গভর্নমেন্টে অত নাম্বার দিতে চায় না। তো বলা হচ্ছে যে 75% পাবে আর যে 80% পাবে, দুজনের মার্কসই হবে 40। এটা কিন্তু আগে থাকেনি। আগে কিভাবে মার্কস ক্যালকুলেশন হতো? আগে হচ্ছে এই 40 তোমার মার্কসটাকে 100% হিসেবে ধরে পরে করা হতো। ধরো তুমি 90% পেয়েছো তো তুমি 9 মার্কস পাবে, মানে 9 × 30 মার্কস দিয়ে তো 9 × 3 = 27, মানে 30-এর মধ্যে তুমি 27 পেলে। আর যদি মানে তোমার ধরো তুমি 90% পেয়েছিলে, ঠিক আছে, তো আগে 30 মার্কস হচ্ছে আমার একাডেমিক স্কোর থেকে নিচ্ছে। তো 9 × 30 মানে তুমি 27 মার্কস পাবে, 30-এর মধ্যে তুমি 27 পাবে হচ্ছে তোমার, এটা এইভাবে ক্যালকুলেট হতো। কিন্তু এখন তুমি 90% যদি পেয়ে থাকো, সে 90% পেয়ে পরেও তুমি 40 মার্কস পাবে। আর যদি তুমি 75% মার্কসও পেয়ে থাকো, তাহলেও কিন্তু তুমি 40 মার্কসই পেয়ে থাকবে। যেটা কিন্তু আগে একটা জিনিস কি ছিল যে প্রাইভেট কলেজের ছেলেমেয়েরা একটু বেশি নাম্বার পেয়ে যেত, গভর্নমেন্টের পেতো না। এটা বাস্তব, এটাকে মেনে নিতে হবে। আর ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে দেখা যায় তোমরা এই রেঞ্জটার মধ্যে পড়ো, ঠিক আছে, 70 থেকে 74.99%, মানে 75% বা এই পার্সেন্টেজের মধ্যে পড়ো। তো দেখা যাচ্ছে যে তুমি তখন তোমার মার্কসটা খুব ভালো করে বুঝো, জাস্ট 1 মার্কস মাত্র কমছে। 40 মার্কস পেতে তার জায়গায় 39 মার্কস পাবে। জিনিসটা বুঝতে পারলে যে তোমরা এখন সবাই ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই মার্কসটা পেতে চলেছো, খুব কম ছেলে মেয়ে আছে যারা এই মার্কসটা পেতে চলেছো। তাহলে যদি এটাও তুমি পেয়ে থাকো, মাত্র 2 মার্কসের গ্যাপ হচ্ছে। এটা অনেক ভালো একটা জিনিস করে দিয়েছে, খুব ভালো একটা জিনিস করেছে। কিন্তু এইচএসটা ভীষণ বড় একটা ম্যাটার করছে, এইচএসের ওই ক্যালকুলেশনটা ভীষণ বড় ম্যাটার জিনিস করছে। এক্সপিরিয়েন্সের ব্যাপারে যদি বলে দিই, আগে এক্সপিরিয়েন্সের জন্য কি থাকতো? 1 মার্কস করে দেওয়া হতো প্রাইভেটে, 2 মার্কস করে দেওয়া হতো গভর্নমেন্টে। কিন্তু এখন কি করেছে? লেস দেন যদি তোমার 24 মান্থ করে থাকে, 24 মান্থের থেকে যদি কম করে থাকে, তাহলে হচ্ছে তোমার 2 মার্কস পাবে। 36 মান্থের থেকে করলে 4 মার্কস, মানে আগে যেটা 1, 2, 3, 4 থাকতো, এখন 2, 4, 6, 8 হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। এইখানে একটা ভ্যারিয়েশন, একটা চেঞ্জ এসছে। আচ্ছা, আর কি হয়েছে? আর হচ্ছে তোমার এইটা তো তোমরা আশা করি আগেও ছিল, এখনো চেঞ্জের কিছু হয়নি। ডিপ্লোমা ইন ক্লিনিক্যালের থেকে তুমি 5 মার্কস পাবে। আর হচ্ছে তোমার বিএসসিরা যদি তুমি এমএসসি করো না, তখন তুমি একটা 5 মার্কস এক্সট্রা পাবে। এইটুকু জিনিসটা আছে। তার সাথে যেটা বলার বিষয়, যে এইটা নিয়ে সবার প্রশ্নে থাকবে যে ওবিসির যেই ঘটনাটা ঘটছে, এই ওবিসি সম্পর্কে কি বলেছে। দেখো, বলে দিয়েছে একদম ক্লিয়ারলি। এই যে এখানে ডেটগুলো লিখে দিয়েছে, 2025-এর নতুন নোটিফিকেশন অনুযায়ী যত কিছু হয়েছে সেই অনুযায়ী হবে। কি অনুযায়ী হবে? যদি তুমি সুপ্রিম কোর্ট যেহেতু ওইটা মেনে নিয়েছে 140 জনেরটাতে, যদি তুমি এখন ওবিসি এ এর মধ্যে পড়ছো, তাহলে ওবিসি এর মধ্যে ফেলবে। ওবিসি বি এর মধ্যে পড়ছো, তো ওবিসি বি এর মধ্যে পড়বে। কোনটার থেকে 140 জনের যে লিস্টটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ বর্তমানে তুমি যদি কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে পরে তুমি দেখতে পাবে একটা লিস্ট দিয়ে দিয়েছে। সেই লিস্টে তোমার যেই দিকে নাম আছে তুমি সেদিকে করবে। তুমি যদি এতদিন পর্যন্ত সদগোপ ছিলে, তাহলে নিজেকে চেঞ্জ করে পরে ওবিসি বিতে কনভার্ট করে নাও। যদি তুমি ওবিসি বি ছিলে, ওবিসি এ হয়ে গেছো, তোমাকে এটা চেঞ্জ করতে হবে। এই প্রসেসটাকে দ্রুত র্যাপিড তোমাকে শেষ করতে হবে। তোমার 3/9 পর্যন্ত তোমার লাস্ট ডেট আছে, তার আগে তোমাকে এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এটা ছিল তোমার পুরো নোটিফিকেশন। এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে পরে ফর্ম ফিল আপ করবে। যদিও আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের প্রসেসটা পুরো ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তোমার কী ডকুমেন্টস লাগবে। তবে যেই জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে, কারণ আগে এই জিনিসগুলো থাকেনি, এই নিয়মগুলো থাকেনি। এবছর কিন্তু এগুলো ঢোকানো হয়েছে, নতুনভাবে অ্যাড করা হয়েছে নিয়মগুলো, যাতে কিন্তু বলতেও খারাপ লাগলেও কিন্তু এটাই সত্য যে ব্যাঙ্গালোর থেকে যারা এসেছিল তাদের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা বিশাল বড় কম্পিটিশন ছিল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সাথে। যে ব্যাঙ্গালোরের ছেলেমেয়েরা 80%, 50% মার্কস নিয়ে পর চলে আসছে, আর আমাদের বেঙ্গলের ছেলেরা 70% মার্কস নিয়ে পর বসে রয়েছে। তাহলে সেইখানে আজকে কিন্তু একটা তৈরি করে দিয়েছে। আগে কিন্তু ওরা অনেক এগিয়ে যেতে পারতো ওই জায়গাটাতে, সেটাতে কিন্তু একটা বাধা ফেলে দিয়েছে যে বেঙ্গলের ছেলে যারা বেঙ্গল থেকে পড়াশোনা করছে তাদেরকে আমরা আগে প্রায়োরিটি দেবো, তারপরে ব্যাঙ্গালোরের ছেলেদেরকে প্রায়োরিটি দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকের পুরো ইতিবৃত্তান্ত। তাই মধ্যে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।